বাংলার যুবসাথী প্রকল্প বেকারদের জন্য ভাতা। সেই যুবসাথী প্রকল্পের ক্যাম্পের আজ দ্বিতীয় দিন। কলকাতা সহ জেলায় জেলায় ক্যাম্পে লম্বা লাইন। মাসে ১৫০০ করে বেকার ভাতা দেওয়া হবে। অন্তত মাধ্যমিক পাশ করতে হবে আবেদনকারীকে। বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। আজকে ঠিক এরকম ছবি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রীতি। গতকালকেই দেখা গিয়েছিল যে এই ক্যাম্পে বিপুল সাড়া পাওয়া গিয়েছে। প্রায় ৫.৫ লক্ষ আবেদন হয়েছিল একদিনেই। আজ ঠিক বিভিন্ন জায়গায় কিরকম ছবি? দেখো, একেবারে প্রথম দিনের মতন দ্বিতীয় দিনেও কিন্তু একই রকম ছবি ধরা পড়ছে যাদবপুর বিধানসভা। ইতিমধ্যে আমরা রয়েছি যাদবপুর বিধানসভা এবং এখানে মূলত 10টি ওয়ার্ড রয়েছে। সেই 10টি ওয়ার্ডের বাসিন্দারা তারা এসে যে ফর্ম, সেই ফর্ম এখান থেকে তুলছে। এই যে ক্যাম্প তোমাকে দেখাচ্ছে, মূলত 10টি যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের বাসিন্দাদের জন্য প্রত্যেকটি ওয়ার্ডের জন্য একটি করে ক্যাম্প করে দেওয়া হয়েছে, একটি করে লাইন করে দেওয়া হয়েছে এবং মূলত এখান থেকে ফর্ম তুলে তারা সাইডে আরও একটি ক্যাম্প করা হয়েছে, সেখানে ফর্ম ফিল আপের সুযোগ পাবে। এবং তুমি জানো যে ক্রাইটেরিয়া রয়েছে যে মাধ্যমিক পাস অন্তত হতেই হবে এবং নথি হিসেবে জমা নেওয়া হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, নিজস্ব ছবি, পাসবুক এবং মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড এবং সেই রেজাল্ট এবং যে ছবি ইতিমধ্যে তোমাকে দেখাচ্ছি যে সাধারণ ভোটার যারা রয়েছেন, সাধারণ মানুষ, তাদের সেই লাইন কিন্তু ইতিমধ্যে যাদবপুর বিধানসভার এবং এই ওয়ার্ড হচ্ছে ৯৬ এবং ৯৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তারা লাইন দিয়েছেন। শুধুমাত্র এই যুবসাথী ক্যাম্প অর্থাৎ যুবসাথী প্রকল্পের ক্যাম্প নয়, এর পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারেরও ফর্ম কিন্তু এখান থেকে তোলা হচ্ছে। এখানে যখন তোমাকে এক ধরনের ছবি দেখাচ্ছে, তখন অন্যদিকে আমার ক্যামেরা পার্সনকে বলবো আরেকটি ছবি দেখার জন্য, যে মূলত ভোটাররা যারা এখানে রয়েছেন বা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা ফর্ম তুলে বাঁদিকের যে ক্যাম্প রয়েছে সেখানে তারা ফিল আপ করতে পারবেন। অর্থাৎ ফর্ম তুলেই তাদেরকে যে ফিল আপ করার যে প্রসেস, সেই প্রসেসও দেখিয়ে দেওয়া হচ্ছে। সেখানেই মূলত তাদের যে নথি রয়েছে সে সমস্ত নথি চেক করা হচ্ছে এবং পাশের যে আরেকটি অফিস রয়েছে সেখানে কিন্তু এই যে ফর্মগুলো রয়েছে অর্থাৎ যুবসাথী প্রকল্পের যে ফর্ম, সেই ফর্ম জমা নেওয়া হচ্ছে এবং সরকারি ছুটি বাদ দিয়ে মূলত সকাল 10টা থেকে 5টা পর্যন্ত এই ক্যাম্প চলবে এবং 15 তারিখ থেকে তুমি জানো শুরু হয়েছে 26 তারিখ পর্যন্ত এই যে রেজিস্ট্রেশন পর্ব, সেই রেজিস্ট্রেশন পর্ব চলবে এবং 1 এপ্রিল থেকে 21 বছর থেকে 40 বছর যারা রেজিস্ট্রেশন করেছেন, ফর্ম ফিল আপ করেছেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে ১,৫০০ টাকা করে। অনিন্দিতা, বেশ, অর্থাৎ আজ দ্বিতীয় দিনেও বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। বেকারদের জন্য ভাতা প্রকল্পের নাম বাংলার যুবসাথী। গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে এই ক্যাম্প এবং জায়গায় জায়গায় দেখা যাচ্ছে লম্বা লাইন। অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। রবিবার থেকে শুরু বাংলার যুবসাথী প্রকল্পের ক্যাম্প। বেকারদের জন্য ভাতা দেবে রাজ্য সরকার। তার আবেদন করতে প্রথম দিনে নানা জায়গায় লম্বা লাইন। फर्स्ट ऑफ ऑल मैं गवर्नमेंट को थैंक्स बोलना चाहती हूँ क्योंकि बहुत सारे युवा है इधर कालिम्पोंग में जो अभी तक अनएम्प्लॉयड है और वो समझ के हमारे बैंक अकाउंट पे 1500 पर मंथ दे रहे, उसके लिए बहुत बहुत शुक्रिया। এই প্রকল্পটা খুবই ভালো বেকার যুবকদের জন্য। ও নিজের কিছু একটু পড়াশোনা করতে পারবে, খরচা করতে পারবে আর একটু আগে বাড়তে পারবে। এই প্রকল্পের লাভ নেই। গত 5ই ফেব্রুয়ারি ছিল রাজ্য বাজেট। সেখানেই ঘোষণা করা হয় অন্তত মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। প্রকল্পের নাম বাংলার যুবসাথী। আপাতত 5 বছর এই বেকার ভাতা মিলবে। স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পান না এরকম বেকাররাই এই ভাতা পাবেন। 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे। उसको 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे। अबाउट 30 लाख यूथ विल बी मोटिवेटेड एंड जनरेटेड। রবিবার থেকে বাংলার যুবসাথীর ক্যাম্প শুরু, চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। ফার্স্টে কন্যাশ্রী পেয়েছি, সেটা তো আমরা খুশি হয়েছিলাম। যুবতীদের জন্য আরেকটা নতুন প্রকল্প মমতা ব্যানার্জি এনেছে, ওটাতে আমরা খুবই আপ্লুত। মমতা ব্যানার্জি সারা সবসময় আমাদের পাশে রয়েছে। যারা বাড়িতে বসে রয়েছে, একদমই চাকরি বাকরি করতে পারছে না বা পায়নি এখনো অবধি, তো তাদের জন্য তো খুবই সাপোর্ট হবে এই জিনিসটা। দলমত নির্বিশেষে বাংলার যুবসাথী প্রকল্পের ক্যাম্প।
দুই ছেলের জন্য ফর্ম নেব, লাইনে দাঁড়িয়ে আছি। বিভিন্ন রাজনৈতিক দল আমি তো দেখতে পাচ্ছি, আমি তো এখানকার ছেলে, আমি তো চিনি সমস্ত রাজনৈতিক দলের ছেলেরাই আছে, তাদের মেয়েরাও আছে। আমি বামপন্থী। নিউজ 18 বাংলা। রাজ্যে এবার বেকার ভাতা, গতকাল থেকে ক্যাম্প শুরু হয়েছে। ভোটের বাংলায় বেকার ভাতা নিয়ে হাওয়া গরম। চাঁচলে যুবসাথীর ক্যাম্পে ভিড়ে ভিড়। তো আমরা বেকার, এই টাকাটা আমাদের পড়াশোনা থেকে কাজে লাগবে। যারা এখনো পর্যন্ত চাকরি বাকরির জন্য চেষ্টা করছি কিন্তু এখনো পাইনি, তাদের জন্য অনেক উপকার হবে। मैं गवर्नमेंट को थैंक्स बोलना चाहती हूँ क्योंकि बहुत सारे युवा है इधर कालिम्पोंग में जो अभी तक अनएम्प्लॉयड है। हमारे बैंक अकाउंट पे 1500 पर मंथ दे रहे, उसके लिए बहुत बहुत शुक्रिया। মানুষ কিন্তু ধন্যবাদ জানাচ্ছি। মানুষ কিন্তু একটা এই ক্যাম্পে পার্টিসিপেট করছে, অংশগ্রহণ করছে, আমরা সেটাকেই সম্মান জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রকল্প ঘোষণার পরে এত উচ্ছ্বাস, মানুষের উপস্থিতি গ্রহণযোগ্যতারই প্রমাণ। কাউকে যদি বহুদিন বছরের পর বছর কাউকে না খাইয়ে রাখা হয়, তারপরে খিচুড়ির লাইনে দাঁড় করিয়ে দেওয়া হলো, সেটা কি খুব গ্লোরিয়াস ব্যাপার? 50 টাকায় দিন চালাতে বলছেন, গুটকার পয়সার লাইনে দাঁড় করাচ্ছেন। কোন রকম লোভে পড়ে বাঙালি পা দেবেন না। বিজেপি আসবে, যারা ভাতা পাওয়ার যোগ্য অনেক বেশি পাবেন। বাংলার যুবসাথী এই প্রকল্পে বেকারদের অ্যাকাউন্টে টাকা দেবে রাজ্য সরকার, মাসে মাসে 1500 টাকা করে। রবিবার থেকে এর জন্য আবেদন শুরু। ক্যাম্পে ক্যাম্পে ভিড়ে ভিড়। 21-এর ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার ঘোষণা, আর 26-এর ভোটের আগে যুবসাথী। রাজনৈতিক মহলের মতে এই প্রকল্প তরুণ প্রজন্মের ভোটকে তৃণমূলের দিকে টানতে পারে, ঠিক যেমনটা হয়েছিল 21-এ। লক্ষ্মীর ভান্ডারের ঘোষণা ডিভিডেন্ড দিয়েছিল, মহিলারা ঢিলে ভোট দিয়েছিলেন তৃণমূলকে। 2021 সালে ক্ষমতায় ফেরার পরেই লক্ষ্মীর ভান্ডার চালু করে তৃণমূল সরকার। প্রথমে ছিল মাসে 500 টাকা। 2024-এর লোকসভা ভোটের আগে তা দ্বিগুণ করা হয়, 500 থেকে 1000। সেই ফলও 24-এর ভোট বাক্সে মিলেছে। 26-এও লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে করা হয়েছে 1500। এর সঙ্গে এবার চালু বেকার ভাতা। ন্যূনতম মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সীরা এই বেকার ভাতা পাবেন। সব জায়গায় লম্বা লাইন, এটাই প্রমাণ করে আমাদের দেশের, আমাদের রাজ্যের দারিদ্রতা কত। এই যে মানুষের ক্ষোভ, বেকারদের ক্ষোভ, সেই ক্ষোভটাকে প্রশমিত করে আমি ভোটের বৈতরণী পার হয়ে যাই। সারা দেশে কর্মসংস্থান যে হারে বাড়ছে, পশ্চিমবঙ্গে কিন্তু পরিস্থিতিটা অন্য। গোটা দেশে কর্মসংস্থানটা নেগেটিভ, পশ্চিমবঙ্গে উল্টো, কর্মসংস্থানটা বাড়ছে আর বেকারত্বের হারটা কমছে। প্রথম বামফ্রন্ট সরকারের আমলে পশ্চিমবঙ্গে বেকার ভাতা চালু হয়েছিল। 1978 সাল থেকে 1987 পর্যন্ত দেওয়া হয় বেকার ভাতা। শুরু হয়েছিল মাসে 125 টাকা দিয়ে, ধাপে ধাপে তা বেড়ে হয়েছিল 500 টাকা। বেকার ভাতা আবার ফিরল রাজ্যে। ভোটের বাংলায় জানিয়ে হাওয়া গরম। নিউজ 18 বাংলা। প্রথম দিনই যুবসাথীতে 5.5 লক্ষ আবেদন। গতকাল থেকেই বিধানসভা ভিত্তিক ক্যাম্প চালু হয়েছে। স্বনির্ভর বাংলার কর্মসূচির প্রথম দিনই ব্যাপক সাড়া। প্রথম দিনেই 6 লক্ষেরও বেশি আবেদন জমা পড়ছে, তার মধ্যে 5.5 লক্ষ আবেদন শুধুমাত্র যুবসাথীর জন্য। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, ভোটের বাংলায় যুবসাথী প্রকল্প নিয়ে হাওয়া রীতিমতো গরম রয়েছে, কিন্তু এই প্রকল্পে বিপুল সাড়া পড়ছে, মানে প্রথম দিনেই প্রায় 5.5 লক্ষ আবেদন। একদমই, প্রথম দিনই প্রায় 5.5 লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। 5,70,000-এর কাছাকাছি গতকাল অর্থাৎ রবিবার জুড়ে রাজ্য জুড়ে 294টি বিধানসভা ভিত্তিক যে ক্যাম্প করা হয়েছে তাতে আবেদন জমা পড়েছে। প্রথম দিনই 5.5 লক্ষেরও বেশি আবেদন জমা, এটা প্রশাসনিক মহলে যথেষ্টই চর্চার জায়গা শুরু হয়েছে। তার কারণ প্রশাসনিক মহল মনে করছে এর দরুন যুবসাথীতে আবেদনের সংখ্যা আরো বাড়বে।
দিনই যেখানে প্রায় 5.5 লক্ষেরও বেশি আবেদন দেওয়া পড়েছে। প্রথম দিন এই স্বনির্ভর বাংলার কর্মসূচির অধীনে যে মোট 4টি প্রকল্পের পরিষেবা দেওয়া হচ্ছে বিধানসভা ভিত্তিক ক্যাম্প করে করে, সেখানে যুবসাথীর জন্য 5.5 লক্ষেরও বেশি আবেদন দেওয়া পড়েছে। লক্ষ্মীর ভান্ডারের জন্য 30,000-এর কাছাকাছি আবেদন দেওয়া পড়েছে। ক্ষেত মজুরদের আর্থিক সহায়তার জন্য প্রায় 30,000-এর কাছাকাছি আবেদন দেওয়া পড়েছে। কিন্তু যুবসাথী যে প্রকল্পের জন্য গতকালই বিভিন্ন বিধানসভার যে ক্যাম্পগুলি হয়েছে সেখানে লম্বা লাইন দেখা গেছে এবং ফুটফল, অর্থাৎ প্রচুর মানুষ, প্রচুর যুবক যুবতীরা এসেছেন। কিন্তু সেখানে মনে করা হচ্ছে এই সংখ্যা লক্ষাধিক, অর্থাৎ কয়েক লক্ষ হবে আজও, তেমনটাই মনে করছে প্রশাসনিক মহল। তবে তোমাকে জানিয়ে রাখি, অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন করা যাচ্ছে। অনলাইনের সংখ্যা আজ পরিষ্কার জানা যাবে, মূলত সেক্ষেত্রে মনে করা হচ্ছে আজ সেই সংখ্যাটা প্রায় 10 লক্ষের কাছাকাছি গিয়ে পৌঁছাবে। যদিও আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা রয়েছে এই যুবসাথী প্রকল্পের অধীনে আবেদন করার জন্য। বেশ, ধন্যবাদ সোমরাজ। বাংলায় ভোট উত্তাপ, ভোটের বাংলায় ফের অমিত শাহ। বুধবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মায়াপুরে ইসকনের একটি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। বুধবার দুপুর 1:30 নাগাদ কলকাতা এয়ারপোর্টে পৌঁছবেন অমিত শাহ। সেখান থেকে হেলিকপ্টারে মায়াপুরে যাবেন। ঘণ্টাখানেক ইসকনের বিশেষ অনুষ্ঠানে থাকবেন অমিত শাহ। বুধবার বিকেলেই দিল্লি ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র। গত শনিবার বরানগরে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তাকে মারধর করা হয়েছিল এমন অভিযোগ সামনে এসেছিল এবং সেই ঘটনায় এখনো পর্যন্ত অধরা রয়েছে মূল অভিযুক্ত। 1 লক্ষ টাকা তোলা না দেওয়ায় মারধরের অভিযোগ সামনে আসে। রাস্তায় ব্যবসায়ীকে মারের আরও এক সিসি ক্যামেরার ফুটেজ এবার প্রকাশ্যে এসেছে। যে ছবি দেখছেন সিসি ক্যামেরার ফুটেজ, আরও একটা ফুটেজ সামনে এসেছে। আমরা আগে দেখিয়েছিলাম যে বাড়িতে ঢুকে কিভাবে ব্যবসায়ীকে মারধর করা হয়েছিল, সেখানকারও সিসি ক্যামেরার ফুটেজ দেখিয়েছিলাম। আর দেখুন আরও একটা সিসি ক্যামেরা ফুটেজ আজ সামনে এসেছে। রাস্তায় ব্যবসায়ীকে মারধর করা হচ্ছে এরকম আরও একটা সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর। আরও একটা সিসি ক্যামেরার ফুটেজ সামনে এলো, কিন্তু এই ঘটনায় যে মূল অভিযুক্ত তার এখনো পর্যন্ত খোঁজ পাওয়া গেল না। দেখো, একদমই ঠিক। এই বড়নগরে ব্যবসায়ীকে আবাসনে ঢুকে যে মারধরের ঘটনা, সেই মারধরের ঘটনার পরে আবাসনের ভেতর থেকে যেভাবে টানতে টানতে নিচে নিয়ে গিয়ে নিচে মারধর করে টোটোতে তোলা হচ্ছে, সেই ছবি আমাদের কাছে কিন্তু আমাদের হাতে এসছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই যে ঘটনায় কিন্তু শঙ্কর রাউত সহ মোট 5 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে বড়নগর থানায় এবং সেই জায়গা থেকে 3 জনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। মূল অভিযুক্ত অর্পণ দত্ত, সে এখনো পর্যন্ত পলাতক, তাকে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত খুঁজে পায়নি এবং 3 দিন কেটে যাওয়ার পরেও মূল অভিযুক্তকে গ্রেফতার না করতে পারায় কিন্তু আতঙ্কে রয়েছেন ব্যবসায়ী সুদীপ্ত ঘোষ এবং তিনি কিন্তু গৃহবন্দী অবস্থায় রয়েছেন। তিনি বলছেন যদি বাইরে তিনি বেরান তার উপরে কিন্তু হামলা হতে পারে, এমনই আতঙ্কে কিন্তু তিনি ভুগছেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, শঙ্কর রাউত যার নামে অভিযোগপত্রে তার নাম রয়েছে, সেই শঙ্কর রাউতকেও কিন্তু পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি এবং ইতিমধ্যেই এই যে 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে, 2 জনকে কিন্তু পুলিশের হেফাজতে চেয়েছে বড়নগর থানার পুলিশ এবং পুলিশের হেফাজতে তারা রয়েছে। আর অন্যজন যিনি রয়েছেন অনিত্র দাস, যিনি গতকাল রাতে গ্রেফতার হয়েছেন, তাকে কিন্তু আজকে বারাকপুর আদালতে পাঠানো হবে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই যে ঘটনা, অর্থাৎ যে দেখা যাচ্ছে যে তাকে রাস্তার মধ্যে নামিয়ে তাকে মারধর করে টোটোতে তুলছে এই যে অর্পণ দত্ত এবং অন্যান্য যারা রয়েছেন শঙ্কর রাউতের দলবলের লোকজন, তাদেরকে কিন্তু এই 2 জনকে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি এবং পলাতক রয়েছে মূল অভিযুক্ত অর্পণ দত্ত। বেশ, ধন্যবাদ সুবীর। বড়নগরের এখানে আপনার কাছে তোলার টাকা কে চেয়েছিল? শঙ্কর রাউতের মাধ্যম দিয়ে অর্পণকে দিয়ে চাওয়া হয়েছিল টাকা। অর্পণ কি? শঙ্কর রাউত, সায়ন্তিকা ব্যানার্জি, বড়নগর মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, সবার সঙ্গে এক ফটো ফ্রেমের কাছে দেখতে পাবেন। প্রথমে বলেছিল যে যেতে এখান থেকে শঙ্করদার ক্লাবে, তার আগে আমার ফোনেও বলা হয়েছে, আমি বলেছি না যাবো না। তখন এখানে এসে জোর করে নিয়ে যাওয়ার ব্যাপার হলো। নিচে নিয়ে গিয়ে রাস্তায় মারতে মারতে নিয়ে যাওয়া হয়েছে, একটি টোটোতে তোলা হয়েছে। মূল অভিযুক্ত অর্পণ দত্ত 100 বার, কিন্তু এর ব্রেন চাইল্ডটা যে শঙ্কর রাউত, সে তো অধরা। তার নামটাও বড়নগর থানার ওসি সাহসে কুলোলো না যে FIR দেবে। একটা তো আতঙ্ক থাকে, কেননা যদি কখনো আক্রমণ করে আমার গাড়ির ওপরে, এই যারা আমার বাড়িতে এসে যেটা করলো তাদের একদম চরম শাস্তি চাইছি। এই মারধরের ঘটনায় আরও একটা সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে এবং গত 14ই ফেব্রুয়ারি শঙ্কর রাউত ব্যবসায়ী তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো। সুদীপ্ত ঘোষ আইনজীবী দম্পতি তার সঙ্গে তার কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করে ইন্টেরিয়ার কাজের জন্য টাকা নিয়ে নেয়, কিন্তু কাজটা করছে না। আইনজীবী দম্পতিকে আমার নাম করে ধমকে যে আমরা দাদার লোক, সম্প্রদায়ের লোক, সমাজের সঙ্গে থাকি। আমি কালকে সকালবেলা সুদীপ্তকে ফোন করি, সুদীপ্তকে ফোন করে বলি যে তোমার এরকম যদি ঘটনা হয়ে থাকে তুমি হয় টাকা দিয়ে দাও, নাহলে কাজটা করে নাও, আর ফার্দার কোথাও আমার নামটা তুমি তোলো না, তুমি তো আমার সঙ্গে থাকো না।
এবার ও এখন এই ব্যাপারটাকে সম্পূর্ণ একটা মিথ্যে গল্প রচনা করছে। সজল ঘোষ কি করলো সেটা নিয়ে আমি কয়েকটা চিন্তিত না। এই যে ঘটনাটা হয়েছে এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। প্রশাসন মতন কাউকে যদি পায় দোষী, শাস্তি দেবে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুন। বর্ধমানের দেওয়ানদিঘিতে খালে উদ্ধার যুবকের দেহ। প্রেমিককে দিয়ে স্বামীকে খুন করানোর অভিযোগে প্রেমিক সহ গ্রেফতার তরুণী। ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে খুন বলে অনুমান। কোচবিহারের মাথাভাঙ্গায় পেভার ব্লকের নয়া রাস্তা। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে এই নতুন রাস্তা 2.5 কিলোমিটার রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। আমাদের সঙ্গে রাজেশ রয়েছে। রাজেশ, কতদিনের মধ্যে কাজ শেষ হবে? কত টাকা বরাদ্দ করা হয়েছে? দেখো, মাথাভাঙ্গা 2 ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের প্রতিমারি বাজার এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে দীর্ঘদিনের সাধারণ মানুষের যে দাবি ছিল সেই দাবি পূরণ করে কিন্তু পেপার ব্লকের রাস্তা তৈরি হয়েছে, যার ফলে একটু খুশি স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি যে দীর্ঘদিন ধরেই তারা এই রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। কারণ এই রাস্তায় গর্ত ছিল, রাস্তা ভাঙা ছিল, যার ফলে যাতায়াত করতে কিন্তু ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হতো তাদেরকে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে কিন্তু পেপার ব্লকের রাস্তা হয় খুশি গ্রামবাসীরা। এখন আর যাতায়াতের কোনো সমস্যা থাকলো না। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে প্রায় 2.5 কিলোমিটার রাস্তা কিন্তু 2.71 লক্ষ টাকা দিয়ে নির্মিত হয়েছে। সাধারণ মানুষের দাবি মেনে তারা এই রাস্তা করেছেন। পাশাপাশি সেখানেই রয়েছে বিজেপি বিধায়কের বাড়ি। বিজেপি বিধায়ক কোনো কাজ করেনি বলেও কিন্তু প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা এবং তৃণমূল নেতৃত্বরা। ধন্যবাদ। প্রচন্ড অসুবিধা হইতো যাতায়াত করতে এই রাস্তা দিয়ে। অনেক লোকজন যাইতো, অ্যাক্সিডেন্ট হইতো। ওই বাচ্চা কাচ্চা নিয়ে গাড়ি ঘোড়াও দেখা গেল টোটো ফোটো পাল্টি খেয়ে যাইতো। খুব অসুবিধা ভোগ করতাম। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে যে রাস্তাটা দিয়েছে আমরা খুব খুশি। প্রচন্ড সুবিধা, এখন আমাদের কোনো অসুবিধা নেই। এগরার কসবাগোলায় রাস্তা মেরামতির কাজ শুরু। পথশ্রীতে 1,60,00,000 খরচ। রাস্তা সারাই 2 কিলোমিটার রাস্তার মেরামতির সূচনা বিধায়কের। দীর্ঘদিনের দাবি পূরণে খুশি স্থানীয়রা। অতিরিক্ত ব্যবহার এবং অপব্যবহার, এর জেরে ক্ষমতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক। এভাবে চলতে থাকলে আগামী দিনে সাধারণ সংক্রমণেও অ্যান্টিবায়োটিকের কাজ না করার আশঙ্কা। তাই অ্যান্টিবায়োটিক ব্যবহারে নয়া নির্দেশিকা আনতে চলেছে ICMR। অ্যান্টিবায়োটিকের অতিব্যবহার এবং অপব্যবহার আটকাতে নয়া গাইডলাইন আনছে কেন্দ্র। এম্পেরিক ট্রিটমেন্ট বা আন্দাজ করে একটা ওষুধ শুরু করা, অ্যান্টিবায়োটিক শুরু করার উপর এখন ICMR কাজ করছে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কাজ করছে। এই সঠিক প্রয়োগ না করতে পারলে আমরা হয়তো ভবিষ্যতে অ্যান্টিবায়োটিকহীন হয়ে যাব। জ্বর হয়েছে অ্যান্টিবায়োটিক, সর্দি কাশি অ্যান্টিবায়োটিক, পেট ব্যথা তাতেও অ্যান্টিবায়োটিক, নিজে নিজে ডাক্তারি করে ইচ্ছে মতো অ্যান্টিবায়োটিক। অনেকে আবার অ্যান্টিবায়োটিকের কোর্সটাও শেষ করেন না। এর ফল হচ্ছে মারাত্মক। অ্যান্টিবায়োটিক খেয়েও রোগ সারছে না, অনেক সময় সেরে উঠতে বেশি সময় লাগছে। অর্থাৎ ধীরে ধীরে ক্ষমতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক, জীবাণুকে আগের মতো কাবু করতে পারছে না। এই কারণেই অ্যান্টিবায়োটিক ব্যবহারের নয়া নির্দেশিকা আনছে কেন্দ্র। ধৈর্য হারা হয়ে কিনে খেয়ে নিই, মানে সেই সময়টার জন্য আমরা তৃপ্তি পাওয়ার জন্য যে আমরা ভাবি যে এই সময় যে আমাদের শরীরটা সুস্থ বোধ করি, কিন্তু আমরা কিনে খেয়ে নিই, কিন্তু আমরা আদৌ জানি না যে এটা আমাদের শরীরে কি ক্ষতি করছে। নির্দেশিকা আসতে চলেছে যে কোন ওষুধ খাওয়া উচিত, কোন ওষুধ খাওয়া উচিত, সুবিধা হবে তো? হ্যাঁ, অবশ্যই সুবিধা হবে, অবশ্যই সুবিধা হবে। এটা উচিত নয়, আমি কেন অন্যরও করা এটা উচিত নয়। আইনত বা ক্ষতির দিক যদি বলেন তাহলে কিন্তু উচিত নয় দেওয়া, এটা আমি বলতে পারি। প্রেসক্রিপশন ছাড়া একদম উচিত নয়, কারণ তাহলে ডাক্তারের বুঝে তিনি সেটা লিখছেন। শনিবার কলকাতার একটি অনুষ্ঠানে এসে নয়া নির্দেশিকার কথা জানান ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের ডিরেক্টর জেনারেল। Antimicrobial resistance is already a pandemic. The bacteria are now becoming resistant to them. It is largely because of overuse and misuse of antibiotics. So if we use antibiotics well and rationally, they will last us for several hundred years. If we don't, then after a while we'll be helpless against bacterial infections. ব্যাকটেরিয়া কালচারের আগে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা ঠিক হবে?
কোন পরিস্থিতিতে পরীক্ষা করিয়ে অ্যান্টিবায়োটিক পাল্টাতে হবে, কোন অ্যান্টিবায়োটিক কতদিন ধরে খেতে হবে, এসবেরই দিশা থাকবে আইসিএমআর এর নয়া নির্দেশিকায়। অ্যান্টিবায়োটিকের অ্যাবিউজ যেমন বন্ধ করতে হবে, মিসইউজ বন্ধ করতে হবে। সরকারের সদিচ্ছা আছে, কিন্তু সেই সদিচ্ছা বাস্তবায়িত করতে হলে তার যে আইনানুগ ব্যবস্থা সেটাকেও কিন্তু সঠিকভাবে বাস্তবায়িত করতে হবে। ওভার দ্য কাউন্টার সেল বন্ধ হওয়া উচিত। আমাদের চিকিৎসকদের ভাবা উচিত যে আননেসেসারি অ্যান্টিবায়োটিক আমরা দেব না। পেশেন্টদেরও বোঝা উচিত, বা দোকানদার যারা কেমিস্ট শপ তাদেরও বোঝা উচিত, উইদাউট প্রেসক্রিপশন আননেসেসারি অ্যান্টিবায়োটিক, দুটো অ্যান্টিবায়োটিক এভাবে দিয়ে দিলাম, সেটা যেন না হয়। সেই ভিজিলেন্সটা ঠিক থাকলে তবেই আবার কিন্তু পুরনো দিনের অ্যান্টিবায়োটিকগুলো আবার ফিরে আসবে। নিউজ 18 বাংলা,